ওয়েন্দ্রিলা একটু দম নিল, খুলে বলল সবটা। পিউ দীর্ঘশ্বাস ফেলে হতাশ স্বরে বলল, আমি তোরে বলছিলাম অভ্র যেমনে তোরে জ্বালাবে তুই অভ্রকে জ্বালাবি, ওর চাল ওরেই উল্টে দিবি। আমি ওরে চুমা খাইতে কইনি, এটা শাস্তি ছিল? এমন শাস্তি সব লুচ্চা ছেলেদের একমাত্র কাম্য। তো আমি কি করব? তুই তো বলেছিস ওর কাজে খেপবি না, হাসি মুখে ওরে ফিরিয়ে দিবি ওর কাজ। খুব ভালো কাম করেছ তুমি। আরে আমি শুধু বলছি ওর জীবনে ভালোবাসার নামে আগুন জ্বালাতে, ভালোবাসতে বলিনি। আমার তো সন্দেহ তুই আবার ঝগড়ায় পটে যাসনি তো? সাথে সাথেই ক্রোধান্বিত স্বরে পিউ বলে উঠল, ঘুমাতে ঘুমাতে কি মাথা গিলে ফেলেছিস? আমি অভ্রকে ভালোবাসবো, মরে গেলেও না। মহা আনন্দের কথা, তোমাকে তো স্বর্ণপদক দেওয়া উচিত। তাহলে চুমু খেলে কেন? মানুষ কি ভাববে? প্রতিশোধে চুমু কে খায়? থামবি তুই? এখন কি করব? পিউ কিছুক্ষণ থুতনিতে হাত দিয়ে বিজ্ঞ স্বরে বলল, অভ্রের মুখের অবস্থা কেমন ছিল? বিস্ময়, কৌতূহল। আচ্ছা, এই ভুল আর করা যাবে না। অভ্রকে বিরক্ত করতে হবে, তোর খাড়া নাকটা ঢুকিয়ে দিতে হবে ওর সব কাজে। ও যেমন বিনা লাইসেন্সে তোর সব কাজে বা হাত ঢোকায়, ঠিক তেমন। বিয়ে হবে না তোর, বিয়ের সব কিছু সিদ্ধান্ত তুই নিবি। অভ্রের জুতো থেকে শুরু করে শেরওয়ানি সব, এমনকি অভ্রের প্রাইভেট স্পেসেও ঢুকে পড়বি। কতক্ষণ ঢং করবে সে? কাজ দেবে? হারামিটা শুধু নিমনিমা হাসি দেয়। তুইও দিবি, ওর থেকে বেশি নিমনিমা হাসি দিবি। একবার আগুন ধরে দিলেই দেখবি বাপ বাপ করে সোজা হয়ে যাবে। আসলে কি বলতো, অভ্র তোকে জ্বালায় পৈচাসিক আনন্দ পায়, স্যাডিস্ট একটা। কিন্তু ওই ঐতিহাসিক ঝগড়ার পর তুই ভেটকে গেলি, ওকে অদেখা করতে লাগলি। 5 বছর পর হুট করে তুই ওকে পাত্তা দিচ্ছিস বলে উঠে পড়ে লেগেছে। এই জন্য সে বিয়ের নামক অস্ত্র ব্যবহার করছে। তুইও উল্টো করবি। তুই চেতবি না, শান্তভাবে ওর কাউন্টার করবি। আর রাগটা একটু সামলা, এমন খ্যাচ খ্যাচ করলে আসলেই বিয়ে হবে না রে। ওয়েন্দ্রিলা চুপ করে শুনল। পিউয়ের বুদ্ধিতে তার পূর্ণ ভরসা রয়েছে, তাই আজ থেকেই শুরু হবে মিশন অভ্রের জীবনে নাক গলানো। ওয়েন্দ্রিলার চুমুর ডোজে দ্বিতীয় দফা জ্বর আসলো অভ্রের। সেই জ্বর স্থায়ী করলো 2 দিন। অসুস্থতার জন্য বিয়ের ডেট পিছানো হলো 1 সপ্তাহ। বিয়ের তোড়জোড়ে কোনো কমতি নেই। আউয়াল সাহেবের বড়নাথের বিয়েতে কোনো কমতি নেই। ওদিকে সাবেরা বেগমও ধুমধাম করে আয়োজনে ব্যস্ত। তবে নীলাদ্রি অর্থাৎ ওয়েন্দ্রিলার বড় ভাই এখনো আসেনি। সালাম সাহেব গত কয়েকদিন তাকে ফোন করেছে, কিন্তু ফোন ধরেনি সে। বিয়েতে তার কোনো মত নেওয়া হয়নি বলে সে গুসা করেছে। মেহমানের মতো ঠিক বিয়ের আগের দিন আসবে বলে জানিয়েছে। ফলে সালাম সাহেব চিঠি লিখতে বসলেন। অপদার্থ পুত্র নীলাদ্রি, তোমাকে চিঠি লেখার শখ কিংবা ইচ্ছা কিছুই ছিল না আমার, কিন্তু তোমার মাতার অশ্রু আমাকে প্রভাবিত করল, তাই তোমাকে চিঠি লিখতে বসলাম। অতি শীঘ্রই বান্দরবনের অনাবশ্যক বাজে কাজ বন্ধ করিয়া তোমাকে ভিটায় ফেরার আদেশ প্রদান করিতেছি, নয়তো আমি জানিব আমার কোনো পুত্র অবশিষ্ট নেই। আমার উইলে তোমার নাম কাটিতে আমার 1 মুহূর্ত সময় লাগিবে না। ইহাকে আমার ফাঁকা আওয়াজ ভাববার ভুল ধারণা করিও না। আমি আমার সিদ্ধান্তে অটল। পরম শ্রদ্ধেহ, তোমার পিতা। সালাম সাহেব কলম নামালেন। মেইলের ছেলে বাদশাকে বললেন, গাধাটাকে এখনই এক্সপ্রেস মেল করো। স্যার, এক্সপ্রেসে মেলা টাকা। টাকা তো আর তুমি দিবা না। তাতে কি, আপনার তো খরচ হবে। হইলে হবে। মরে যেয়ে এই গাধাটার জন্য টাকা রেখে যাওয়ার থেকে উড়িয়ে যাওয়া সেহ। ছাগলের বাচ্চা বান্দরবনে বান্দরের সাথে নাচানাচি করছে, গাধা কোথাকার। বাদশাহ মাথা কাত করে হ্যাঁ বলল। অবশেষে এক্সপ্রেস মেল গেল নীলাদ্রির উদ্দেশ্যে বান্দরবান। ঠিক দুপুরে হাজির হলো ওয়েন্দ্রিলা, তাও অভ্রের দোকানে বিনা নোটিসে। অভ্র তখন চেয়ারে গা এলিয়ে চোখ বুজেছিল। ওয়েন্দ্রিলাকে দেখেই ভ্রু কুঁচকে গেল তার।
ওয়েন্দ্রিলা টিফিন ক্যারিয়ার রাখলো ঠিক অভ্রের সামনে। অভ্র নিজের জন্য বিরিয়ানি আনতে বলেছে বিল্লালকে, সে আনতে গিয়েছে। ফলে ওয়েন্দ্রিলার হাতে বিশাল টিফিন ক্যারিয়ার দেখে অবাক হলো সে। অবাক স্বরে শুধালো, এগুলো কি? হবু শাশুড়ি পাঠিয়েছে। ওয়েন্দ্রিলার নির্লিপ্ত উত্তরে অভ্রের সন্দেহ বাড়ল। কড়া স্বরে বলল, আমি বিল্লালকে বিরিয়ানি আনতে বলেছি, এইগুলো নিয়ে বাড়ি যা। ওয়েন্দ্রিলা তার কথার ধার ধারল না, একে একে সব বক্স খুললো। থানকুনি পাতা ভর্তা, ছোট মলা মাছ, করলা ভাজি, মাসকলাইয়ের ডাল, কালো জিরে ভর্তা, বেগুন দিয়ে পাবদা, মোটামুটি সকল খাবার যা অভ্র খায়। অভ্রের মুখ ছোট হয়ে গেল খাবার দেখে। ওয়েন্দ্রিলা নিজের ফোনটা বের করলো, ভিডিও কল করলো আউয়াল সাহেবকে। তিনি ফোন ধরতেই কাঁদো কাঁদো স্বরে বলল, দাদাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাতবু, কি হয়েছে? আমি বিচার দিতে ফোন করেছি, আপনার নাতির বিচার। দেখুন না দাদাজান, এই না দুদিন হলো জ্বর আসলো, আপনার নাতি এখন বাইরের ঘি মশলার বিরিয়ানি খাবে। আমি এত পুষ্টিকর খাবার এনেছি, ও মুখ বাঁকাচ্ছে। আমার কত কষ্ট হয়েছে সেটা তো আপনি দেখেছেন। নাথ বউয়ের এমন আহ্লাদে বিচার শুনেই আউয়াল সাহেব খেপে গেলেন। সাথে সাথেই রাম ধমক খেলো অভ্র। দাদাকে অত্যাধিক শ্রদ্ধা করায় সে দাঁতে দাঁত চেপে শুনল। দাদাজানের ফোন কেটেই ওয়েন্দ্রিলা বলল, বাবু খাবার বেড়ে দেই। অভ্র চোখ ছোট ছোট করে দেখছে ওয়েন্দ্রিলাকে। দাদার ভয়ে নিজের অপছন্দের খাবার খেতে হলো তাকে। খাওয়া শেষে ওয়েন্দ্রিলা বলল, আজকে শপিং এ যাব বাবু, তুই কিন্তু সময় ভুলিস না। অভ্রের বুঝতে বাকি রইল না ওয়েন্দ্রিলা একেবারে আদা জল খেয়ে খেলায় নেমেছে। অভ্র হিনহিনে স্বরে বলল, নতুন নতুন খেলতে নেমেছিস, এই সামান্য জিতে এত খুশি হইস না। কেন বাবু, ভয় পেলি নাকি? সাবধান ঐন্দ্রিলা, আমি যখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবো, পালাতে পারবি না। দেখা যাবে। অভ্রের আগাম চালটা পড়তে খুব দেরি হলো না। ওয়েন্দ্রিলার খুশিতে ভাটা পড়লো যখন নিচের বিয়ের শাড়িটা দেখলো। টকটকে কমলা রঙের রংচটা শাড়ি। ওয়েন্দ্রিলার সব থেকে অপছন্দের রং এই কমলা, তাও একেবারে দূর থেকে এই কমলা রং নজরে আসছে। ওয়েন্দ্রিলা শাড়ি দেখেই খেপে গেল, কিন্তু যেহেতু বিয়ের শাড়ি শ্বশুর বাড়ি থেকে দেবে, তাই কথা বলার কোনো জায়গা থাকলো না। সাবেরা শাড়ি দেখে বলল, আসলে এটা অভ্রের পছন্দ, ওর নাকি ওর বউ সবসময় কমলা শাড়িতে কল্পনা করেছে। ওয়েন্দ্রিলা মনে মনে বলল, বউ না, কার্টুনকে কল্পনা করেছে। হারামি আমাকেও কার্টুন বানানোর ধান্দায় আছে। ফলে বাধ্য হয়ে কমলা বেনারসি পরেই ট্রায়াল দিল। আয়নায় নিজেকে দেখলো ওয়েন্দ্রিলা। রংটা এতটাই টকটকে যে 1 কিলোমিটার দূর থেকেও তাকে দেখা যাচ্ছে। অভ্রকোনায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ওয়েন্দ্রিলার কড়া নজরও তাকে দমালো না, বরং ভ্রু নাচিয়ে বলল, কি বাবু, পছন্দ হয়েছে? ওয়েন্দ্রিলা জোর করে হেসে বলল, হ্যাঁ বাবু, খুব সুন্দর। এবার তোমার শেরওয়ানির পালা। শেরওয়ানি দেখতেই অভ্রের হাসি উড়ে গেল, কারণ অভ্রের শেরওয়ানি আরও এক ধাপ উপরে। কানন অবাক স্বরে বলল, এটা অভ্রে পড়বে। হ্যাঁ আন্টি, আমার ছোটবেলা থেকে শখ ছিল আমার বিয়েতে আমার বর এমন শেরওয়ানি পরবে। দোকানের সবার চোখ অভ্রের দিকে, কারণ এই প্রথম মনে হয় কোনো বর উজ্জ্বল ম্যাজেন্ডা রঙের শেরওয়ানি পরবে। শেরওয়ানি দেখে ফিক করে হেসে দিল বিল্লাল এবং তরুণ। অভ্রের শ্যাম মুখে জমল মেঘ বেদুর, মুখখানা শক্ত হয়ে গেল। ওয়েন্দ্রিলা তার পাশে দাঁড়িয়ে বলল, তোমার পছন্দ হয়নি বাবু? শত রাগ হলেও তা গিলে দাঁতে দাঁত চেপে বলল, তোর পছন্দকে অপছন্দ করার জো আছে, একটু উৎকট কিন্তু অসাধারণ। তাহলে যাও, পরে আসো, আমিও দেখি আমার বাবুকে কেমন লাগছে। ওয়েন্দ্রিলা ভ্রু নাচিয়ে কথাটা বলল। অভ্রকে কোণঠাসা করে অব্যক্ত আনন্দ হচ্ছে তার। শাশুড়ির সামনে প্রেমের নাটক করতে যেয়ে বাধ্য হয়েই শেরওয়ানিটা পরতে হলো অভ্রকে। এদিকে বিল্লাল আর তরুণের হাসতে হাসতে চোখ থেকে পানি আসার জোগাড়। অভ্র তাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, হেসে নে, দোকানে গেলে পই পই করে হাসির হিসেব নেব। ব্যাস, হাসি উবে গেল দুজনের। তরুণ মুখ ফুলিয়ে বলল, বইয়ের রাগ আমাদের ওপর ঝাড়া তো অন্যায় বেলাল ভাই। বিয়ে করিসনি তো, তাই বুঝতেছিস না। বিয়ে সিংহকে বেলাই বানিয়ে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ওয়েন্দ্রিলা আর অভ্র।
নিজেদের একেবারে কার্টুনের মতো লাগছে, কিন্তু মুখে প্লাস্টিকের হাসি অক্ষত, কিছু বলতে পারছে না। কানন এবং সাবেরা মুখ চাওয়াচাওয়ি করলো, না পারতে কানন বলেই উঠল, এখন ছেলে মেয়ের পছন্দ কিছু তো বলা চাই না। হ্যাঁ, তবে একটু বেশি অসাধারণ পছন্দ, তাই না? ওয়েন্দ্রিলাকে খ্যাপাতে অভ্র বলে উঠল, না আন্টি, কিসের অসাধারণ? ঐন্দ্রিকে তো আকাশ থেকে টুপ করে পড়া পরীর মতো লাগছে। অভ্রের কথাটা মাটিতে পড়তে দেওয়ার মতো মানুষ তো ওয়েন্দ্রিলা মোটেই নয়, তাই সাথে সাথেই দাঁত কপাটি বের করে বলল, আর তোকে একবারে মাটি ফুঁড়ে বের হওয়া নায়কের মতো লাগছে। মানুষের চোখেই সরছে না, দেখ কি করে ড্যাব ড্যাব করে দিয়ে আছে। আহা আমার জামাই, বিয়ের দিন আমি তো তোর প্রেমেই পড়ে যাব। আমি তো প্রতিদিন পড়ি, ইচ্ছে করে তোর স্ট্যাচু বানিয়ে রাখি। মাঝে মাঝে তো তোকে স্ট্যাচু বানিয়ে রাখতে ইচ্ছে করে। শেষ কথাটা একেবারে আস্তে করে বলল অভ্র। ওয়েন্দ্রিলা না শোনার ভান করে বলল, কিছু বললি বাবু? না, কি বললাম বাবু? শপিং শেষ না তোমার? জুতো কেনা বাকি। আমি তো ভেবেছি তোমাকে একেবারে লাল জুতো কিনে দিব। খোকা বাবু চায়, লাল জুতো পায়। বিয়েতে তোমার এন্ট্রিতেও এই গানটাই বাজবে ডিজেতে, ভালো হবে না? অভ্র পারে না ওয়েন্দ্রিলাকে কাঁচা গিলে খেতে। রাগে গা জ্বললেও দাঁত কামড়ে তা দমালো। সাবেরা তখন পেছন থেকে বলল, ঐন্দ্রিলা, অভ্র কি নার্সারির বাচ্চা নাকি লাল জুতো পরবে? মেজেন্ডা শেরওয়ানি তুমি জিদ করছো? কিনেছি আর না, এবার তোমার ড্রেস বদলে এসো। অভ্র যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে হবু শাশুড়ি মাকে হাজারবার ধন্যবাদ দিল, নয়তো কল্পনার থেকে ভয়ঙ্কর রূপে ওয়েন্দ্রিলা তাকে সাজাতো। ফোঁস করে অন্তঃস্থলে চাপা দীর্ঘশ্বাস ছাড়তেই ওয়েন্দ্রিলা বলল, কি বাবু, এক্ষুনি হাঁপিয়ে গেলে? এখনো অনেক কিছু বাকি আছে। ওয়েন্দ্রিলার মুখখানা উজ্জ্বল। অভ্র দাঁতে দাঁত চেপে বলল, তুই আগুন নিয়ে খেলছিস। আমি শুধু তুর্কি নাচন নাচাচ্ছি। বলেই অভ্রের মুখে হালকা চাপড় দিল। অভ্র নীলিন চোখে তার দিকে তাকিয়ে রইল, মস্তিষ্কে জেদ চেপেছে। সে অন্তত হারবে না। ওয়েন্দ্রিলার বাড়িতে সকাল হলো নীলাদ্রি চিঠি দিয়ে। 5 দিন পর ওয়েন্দ্রিলার বিয়ে, অথচ সে এখনো আসেনি, বরং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠি পাঠিয়েছে। সকালবেলা কুরিয়ার বয় একেবারে সালাম সাহেবের হাতে চিঠি দিয়ে গেছেন। সে অন্য কারোর হাতে দেবে না, কারণ নীলাদ্রি স্পেশাল ভাবে বলেছে জরুরি ডকুমেন্ট, তাই যেন সালাম সাহেবের হাতেই দেওয়া হয়। সালাম সাহেবের সকালবেলা একেবারে মুহূর্তেই গুমোট হয়ে গেল, কারণ চিঠিতে সে গোটা গোটা হরফে লিখেছে, পরম শ্রদ্ধেয় বাবা, তোমার পত্র আমি গতকাল সন্ধ্যায় পাইয়েছি। তোমার মতো উচ্চশিক্ষিত মানবের পিতার মুখে এমন অশ্রাব্য ভাষা শোভা পায় না। ব্যাপারটি অত্যন্ত দৃষ্টিকটু। ছাগলের বাচ্চা গালি দ্বারা তুমি আমাকে অপমান করো নাই, করিয়েছ নিজেকে। আর আমি বান্দরবানে কোনো অপ্রয়োজনীয় অনাবশ্যক বাজে কাজ করি না। আমি এখানে জীবন দর্শন বানাইতেছি, যা ভবিষ্যতের আলোকদর্শী হইবে। তোমার অর্থের প্রতি আমার মোহ কোনো কালই ছিল না। তুমি তোমার অর্থ দিয়ে প্রাসাদ বানাও নাকি গরিবের দান করো, তাহা তোমার নিজস্ব ব্যাপার। আমার তাহাতে কিছু যায় আসে না। আমি আমার সিদ্ধান্তে অটল। আমার ভগিনীকে বিবাহ দেবার সময় আমাকে তোমরা স্মরণ করো নাই, তাই তার বিবাহে আমার প্রয়োজনীয়তাও নাই। আমি শুধু মেহমানের মতোই আসিব, পেট ভরিয়া খাইব, আর তোমার অয়োজনের নিন্দা করিব। এটাই আমার শেষ সিদ্ধান্ত। ইতি তোমার একমাত্র উচ্চশিক্ষিত পুত্র, ডাবল মাস্টার্স নীলাদ্রি। চিঠিটা পড়ে রাগে গজগজ করতে লাগলেন তিনি। সাবেরা তখন চা খাচ্ছিল। চিরবিরিয়ে সাবেরাকে বললেন, দেখেছো ছাগলের বাচ্চাটা কি লিখেছে? সে নাকি মেহমানের মতো আসবে, গিলবে, আবার নিন্দাও করবে। সে উচ্চশিক্ষিত আর আমি তো মূর্খ। সাবেরা, আমি কিন্তু তোমার এই গাধাপুত্রকে আসলে ত্যায্য করব। সাবেরা চায়ের কাপে চুমুক দিতে দিতে নির্লিপ্ত স্বরে বলল, সেটা তুমি আর তোমার ছেলে বুঝে বেড়াও। আমার মেয়ের বিয়েটা ভালোভাবে হলেই আমার শান্তি। খবরদার, বাপ বেটা যদি বিয়েতে ঝামেলা করো তাহলে খবর আছে। আমি ঝামেলা করছি, আর এই ছাগলের বাচ্চাটা কিছু করছে না। বলে কি না মোবাইল
পাহাড় থেকে ফেলে দিয়েছে, গাধা কোথাকার। ডাবল মাস্টার্স করে পৃথিবী উদ্ধার করে দিয়েছে সে। সারা জীবন প্রথম হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। আমার ইচ্ছে করছে ওর সব সার্টিফিকেট জ্বালিয়ে দিতে। কথাটা বলার আগেই মাথায় চট করে একটা বুদ্ধি চলে এলো। হু হা করে হেসে বাদশাহ নামক ছেলেটাকে বললেন, বাদশা, একটা পেন আর পেপার নিয়ে আসো, কুইক। কেন স্যার? চিঠি লিখবো। আবার? চুপ, নিয়ে আসো। বাদশাহ কাগজ কলম নিয়ে আসতেই সালাম সাহেব দ্বিতীয় চিঠি লিখলেন। অপদার্থ নীলাদ্রি, যেহেতু তুমি বলিয়াছো তোমাকে ত্যায্যপুত্র করিলে তোমার কিছুই যায় আসে না, সুতরাং এই মুহূর্তেই তোমাকে আমি পুত্র হিসেবে বহিষ্কার করলাম। আমার গৃহে তোমার স্থান নেই। আজ মধ্যাহ্নে তোমার ঘরখানা আমি ভাঙিয়া ফেলিব, সব জিনিস ফেলিয়ে দিব, ডেটল আর ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করাইব। তারপর তাহা হইবে আমার আড্ডাখানা। হা হা হা। ইতি তোমার প্রাক্তন পরম শ্রদ্ধেয় পিতা। চিঠি লিখে বাদশাহকে বললেন, এখন দোকান থেকে চকচকে খাম কিনবে, তারপর গাধাটাকে কুরিয়ার করে পাঠাবে, সাথে 1 বস্তা কাঁঠাল পাতাও কুরিয়ার করবে। কুরিয়ার বয়টি যেন ওকে 2-3টা পাতা নিজ হাতে খাইয়ে দিয়ে আসে। বাদশাহ মুখ ঝুলিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মানুষটির কথায় যে উচ্চ পর্যায়ের সমস্যা আছে তাতে সন্দেহ নেই। অভ্রের চোখ জোড়া টকটকে লাল। গত কয়েকদিন যাবৎ যে তার ঘুম হচ্ছে না তাতে সন্দেহ নেই। বিয়ের এমন প্রভাব পড়বে সেটা কল্পনাতীত ছিল। বিল্লাল তাকে দেখেছে, একটা সময় সিগারেট এগিয়ে দিয়ে বলল, খাবি? সিগারেট দেখে অভ্রের চোখ চকচক করে উঠল। হামলে সিগারেটের প্যাকেটটা নিল সে। ওয়েন্ড্রিলার যন্ত্রণায় তার জীবন দুর্বিষহ। এই তো সেদিন ঝড়ের গতিতে এসে তার সদ্য কেনা বেনসনের প্যাকেটটা ফেলে দিল। তারপর ন্যাকা স্বরে বলল, বাবু, তুমি আমার আগে মরতে চাও, আমাকে বিধবা করতে চাও, এখন থেকে তুমি সিগারেট খাবে না। শুধু এতেই ক্ষান্ত হলো না, সে কানন এবং ইন্দ্রিস সাহেবকেও নিজের দলভুক্ত করে ফেলল। ফলে বাসায় সিগারেট খাওয়ার মিশন ইম্পসিবল হয়ে গেল। উপর থেকে দাদা তো আছেনই। ওয়েন্দ্রিলা যেমন নাচায় তিনিও নাচেন। সকাল সকাল হলে মুখ উঠিয়ে চলে আসেন। অভ্র কি পড়বে সেটা যেন তার বলা প্রয়োজন। গতকাল সব কাপড় চোপড় ছবিরনকে দিয়ে ধুইয়ে দিল, আর অভ্রের জন্য নিয়ে এলো একটা ফুল লতা পাতা ছাপার শার্ট। কোনো পোশাক না থাকায় অভ্রকে বাধ্য হয়ে সেই শার্টই পরতে হলো। ঘরে অভ্রের অপছন্দের তরকারি প্রত্যেকটা দিন রান্না হচ্ছে। ওয়েন্দ্রিলার ঘরের জানলা সবসময় খোলা থাকে। অভ্র শান্তিতে নিঃশ্বাস নিলেও কোথাতে বাবু ডাক শুনতে পাচ্ছে। আজ সকালে স্বপ্নের মধ্যেও বাবুটাকে ঘুম ভেঙে গেছে তার। সকাল 6টার সময় হবু বউকে নিয়ে ফুলের দোকানে যেতে হয়েছে। বিল্লাল হাসতে হাসতে বলল, ওয়েন্দিলা তো এক কাঠি ওপরে, বিয়ের আগেই তোর জীবনে আগুন লাগিয়ে দিয়েছে। অভ্র রাগী স্বরে বলল, হাসিস না, একেই আমার জীবনে আগুন জ্বলছে আর তুই হাসছিস? এই, তুই আমার বন্ধু? এতই বিরক্ত হয়ে বিয়ে ভেঙে দে। বলেই দুর্বোধ্য হাসলো। বিল্লাল দীর্ঘশ্বাস ফেলল। এই দুজন থামবার নয়, বিয়ের দিন যে কি হবে সেটা ভেবে ভয় হচ্ছে। বিনা নোটিশে শাড়ি পরে বের হওয়ার ফরমান দিয়েছে অভ্র। আজকে নাকি তাদের প্রি ওয়েডিং ফটোশুট। শুনেই ওয়েন্দ্রিলা খেপে গেল। অভ্র হাসি মুখে বলল, বাবু, সারপ্রাইজ। মায়ের সামনে অভ্রের মাথা ফাটাতে পারল না ওয়েন্দ্রিলা। সাবেরা বেশ প্রসন্ন জামাইয়ের উপর। বিয়েতে কোনো জামাই এতটা ভাবে? শপিং, ডেকোরেশন সবকিছুতেই অভ্র বেশ সোচ্চার হয়ে কাজ করছে। দগ্ধময়ী দুপুরে কাতান শাড়ি পরে বের হলো ওয়েন্দ্রিলা। শাড়ির ভার বোধহয় 10 কেজি হবে। উপরে পিচকলানো গরম স্তব্ধ প্রকৃতি ঝলছে যাচ্ছে তাপে। মেকআপ, খোপা সব মিলিয়ে যেন ওয়েন্দ্রিলার হাল বেহাল। অভ্র বাইকে অপেক্ষা করছে ওয়েন্দ্রিলার জন্য। ভারী শাড়ি নিয়ে কোনো মতে বের হলো ওয়েন্দ্রিলা। গামে গাঢ় ভিজে গেছে। অভ্রের মজা লাগছে খুব। এতদিনে বদলা দিন একদিনেই নিয়ে নেবে সে। শহর ছাড়িয়ে নিরিবিলি একটা রেস্টুরেন্টে গেল তারা। বিশাল বড় একটি জায়গায় একতলাই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পাশে বিশাল সবুজে ঘেরা জায়গা। সুউচ্চ গাছের ছাউনির পাশে স্বচ্ছ পানির স্রোত। তার মাঝে খিল আছে অসংখ্য পদ্ম। সেখানেই ফটোশুট হবে। অভ্র শুট করে এসেছে। কালো স্যুটে 90 কেজি ওজনের সুঠামদেহী সৌম্য পুরুষকে খুবই চমৎকার দেখাচ্ছে। সেই সাথে লাল কাতানে ওয়েন্দ্রিলা ফটোশুটে ছবি তুলছে আর প্রশংসা করছে।
এর মাঝেই ইচ্ছাকৃতভাবে ওয়েন্দ্রিলার সাথে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলল অভ্র। তথাকথিত রোম্যান্টিক ছবি তুলতে যখন কোমর চেপে ধরল সে, ওয়েন্দ্রিলা কটমটিয়ে তাকালো। অভ্র নির্লজ্জ হেসে বলল,